you go. Bangladesh go on to create history. And they're all up in the stand standing and applauding the two youngsters who will remember this. পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়, ছাত্র জনতাকে উৎসর্গ করল টাইগাররা। ম্যাচের অর্থ বন্যার্তদের দিলেন মুশফিক। সন্ধ্যা 7:30টায় জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণ, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ায় চীনের অভিনন্দন। দেশে বন্যা পরিস্থিতির উন্নতি, খাবার ও সুপেয় পানির তীব্র সংকট নেই, নতুন করে কোনো এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। বাংলাদেশকে কাবু করতে পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত, অভিযোগ বিএনপির। সারা দেশে ক্ষতিগ্রস্ত অন্তত ৪৫ লাখ মানুষ। বিডিআর হত্যাকাণ্ডের অভিযোগে হাসিনা আজিজ সহ ১৪ জনের বিরুদ্ধে মামলা। গণ অভ্যুত্থান ঘিরে সহিংসতায় আরও ৭ হত্যা মামলা। এবং ৩৭ দিন পর মেট্রো রেল চলাচল শুরু, স্বস্তিতে যাত্রীরা, নিরাপত্তার ব্যবস্থা জোরদার, সেবার পরিধি আরও বাড়ানোর ঘোষণা। দর্শক, সংবাদ সন্ধ্যায় শুনছিলেন একেএসটিএমটি বার সংবাদ শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ঐতিহাসিক জয়। রাওয়ালপিন্ডি টেস্ট ১০ উইকেটে জিতে নিজেদের টেস্ট ইতিহাসে পাকিস্তানকে প্রথমবার হারিয়েছে টাইগাররা। জয়ের জন্য চতুর্থ ইনিংসে সহজেই ৩০ রানের লক্ষ্যে পৌঁছে যায় নাজমুল শান্তর দল। প্রথম ইনিংসে ১৯১ রানে ম্যাচ সেরা হয়েছেন মুশফিকুর রহিম। এতে প্রাপ্ত অর্থ বন্যার্তদের দান করেন তিনি। এদিকে ঐতিহাসিক এ জয় বিপ্লবী ছাত্র জনতাকে উৎসর্গ করেছেন টাইগাররা। রিফাত আনসুবের রিপোর্টে বিস্তারিত জানবো আমরা। ঐতিহাসিক জয়ের জন্য অপেক্ষাটা ১৪ টেস্ট আর প্রায় ২৩ বছরের। অবশেষে সেই কাঙ্ক্ষিত জয় এলো রাওয়ালপিন্ডিতে। মূলতানে পুনরাবৃত্তি হয়নি, হতে দেননি টাইগাররা। যেখানে উইকেট আর কন্ডিশন বিবেচনায় রাওয়ালপিন্ডি টেস্টের ভাগ্য ছিল ড্রয়ের দিকেই। পঞ্চম দিনে রোমাঞ্চ ছড়াবে এটা হয়তো কেউ ভাবতে পারেনি। টাইগারদের দারুণ বোলিংয়ে এই রোমাঞ্চটা যে বাংলাদেশের জন্য ঐতিহাসিক হয়ে উঠবে সেটা হয়তো কারো কল্পনাতে ছিল না। দিনের শেষে ১০ উইকেটের দারুণ এক জয়ে বাংলাদেশের সিরিজে লিড। এক উইকেটে ২৩ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে পাকিস্তান। দিনের শুরুতেই শরীফুলের বলে উইকেটের পেছনে লিটনের হাতে ধরা পড়ে আউট হন শান মাসুদ। পরের বলেই অবশ্য হতাশ হতে হয় বাংলাদেশকে। প্রথম বলে বাবর আজমের ক্যাচ উইকেটের পেছনে ফেলে দেন পুরো ম্যাচ জুড়ে দারুণ উইকেট কিপিং করা লিটন দাস। ০ রানে জীবন পাওয়া বাবর ব্যক্তিগত ২২ রান করে নাহিদ রানার বলে বোল্ড আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন। পরের ওভারে সাকিব আল হাসান ফেরান সাউথ শাকিলকে, তবে শফিককে আউট করে ড্যানিয়েল ভিটোরিকে টপকে আন্তর্জাতিক ক্রিকেটে বাহাতি স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারের মালিক বনে যান সাকিব। মধ্যাহ্ন বিরতির পর শাহিন আফ্রিদির উইকেট মিরাজ আর নাসিম শাহের উইকেট সাকিব তুলে নিলে ১১৮ রানে ৮ উইকেট হারিয়ে আরও চাপে পড়ে যায় পাকিস্তান। স্রোতের বিপরীতে পাকিস্তানের হয়ে লড়াই একাই চালিয়ে যান মোহাম্মদ রিজওয়ান। টেস্ট ক্যারিয়ারে ১০ম 50 তুলে নেন তিনি, তবে রিজওয়ানের লাগাম টেনে ধরেন মিরাজ। মোহাম্মদ আলী মিরাজের বলে আউট হলে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৪৬ রানে। দারুণ বোলিংয়ে মিরাজ তুলে নেন ৪ উইকেট। এছাড়া সাকিব ৩টি এবং শরীফুল, নাহিদ রানা ও হাসান মাহমুদ ১টি করে উইকেট নেন। ৩০ রানের সহজ টার্গেটে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে টাইগারদের বড় পরীক্ষার মুখে পড়তে হয়নি। দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম জয়ের আনুষ্ঠানিকতা শেষ করেই মাঠ ছাড়েন। জাকির ১৫ ও সাদমান ৯ রানে অপরাজিত থাকেন। এই জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৫ ম্যাচে ২ জয়ে পয়েন্ট তালিকা ৬-এ উঠে এসেছে বাংলাদেশ। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। এবার অন্যান্য প্রসঙ্গে চলে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সন্ধ্যা ৭:৩০টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার এক খুদে বার্তায় এ তথ্য জানান। ভাষণটি একযোগে বাংলাদেশ টেলিভিশন, বিটিভি ওয়ার্ল্ড ও বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে সম্প্রচার করা হবে। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণ করেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারকে নেতৃত্ব দেয়া অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে চীন সরকারের শুভেচ্ছা বার্তা পৌঁছে দিয়েছেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় দেশের বন্যার্তদের সহায়তায় ২০,০০০ মার্কিন ডলারের চেক হস্তান্তর করেন তিনি।
চীন রেড ক্রিসেন্টের পক্ষ থেকে আরও $1 লাখ সহায়তার আশ্বাসও দেন রাষ্ট্রদূত। রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত শামীমা আক্তারের প্রতিবেদনে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেন রবিবার সকালে। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে চীন সরকারের শুভেচ্ছা বার্তা জানান তিনি। দারিদ্র্যমুক্ত বাংলাদেশের প্রত্যাশা পূরণে বেইজিং ঢাকার সাথে কাজ করতে প্রস্তুত বলেও জানান রাষ্ট্রদূত। বৈঠকে প্রধান উপদেষ্টা ঢাকার সঙ্গে বেইজিংয়ের ঘনিষ্ঠ অর্থনৈতিক সহযোগিতার উপর জোর দেন। প্রধান উপদেষ্টা দেশের সবুজায়ন সহ রপ্তানি বাড়ানোর লক্ষ্যে চীনকে তার সোলার প্যানেল কারখানা বাংলাদেশে স্থানান্তরের আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, চীনের নির্মাতারা বাংলাদেশে সৌর প্যানেল কারখানাগুলোকে স্থানান্তরিত করতে পারে, যা বাংলাদেশকে রপ্তানি বহুমুখী করতে এবং একটি সবুজ অর্থনীতিতে রূপান্তরিত করতে সহায়তা করবে। এ সময় তিনি দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির প্রয়াসে চীনা বাংলাদেশি পণ্য আমদানি বাড়ানোর আহ্বান জানান। আগামী বছর চীন বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের 50তম বছর উদযাপন করার কথা জানিয়ে রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ আরও সুন্দর ও উজ্জ্বল হবে বলে আশা প্রকাশ করেন। সে সময় রাষ্ট্রদূত মায়ানমারের সহিংসতায় বিধ্বস্ত রাখাইন রাজ্যে যুদ্ধবিরতি সহ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান খুঁজতে চীনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এ সময় বাংলাদেশের 11 জেলার প্রায় অর্ধ কোটি বন্যা কবলিত মানুষের পাশে চীন সরকার আছে বলেও জানান দেশটির রাষ্ট্রদূত। এ সময় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে $20,000 চেক হস্তান্তর করেন তিনি। জানান, চীনা রেড ক্রিসেন্ট বন্যা দুর্গত মানুষের জন্য মানবিক সহায়তা হিসেবে $1 লাখ অনুদান দেবে। এ সময় প্রধান উপদেষ্টা তার চীনে অবস্থানের সময়কালের স্মৃতিচারণ করেন। সেখানে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ইউনুস সেন্টার স্থাপন করেছেন এবং অনেক তরুণ 3-0 ক্লাব গঠনে, জলবায়ু পরিবর্তনের শূন্য অবদান, শূন্য সম্পদ কেন্দ্রীয়করণ এবং শূন্য বেকারত্বের জন্য প্রতিশ্রুতিবদ্ধ বলেও দেশটির রাষ্ট্রদূতকে জানান প্রধান উপদেষ্টা। বৈঠকে চীনা রাষ্ট্রদূত প্রফেসর ইউনুসকে তার সুবিধাজনক সময়ে চীন সফরের জন্য আমন্ত্রণ জানান। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। কুমিল্লায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। গোমতী নদীর ভাঙনে প্লাবিত হয়েছে অন্তত 270টি গ্রাম। ফেনীতেও কমতে শুরু করেছে পানি, তবে দেখা দিয়েছে খাবার ও সুপেয় পানির তীব্র সংকট। নোয়াখালী ও লক্ষ্মীপুরেও বেড়েছে দুর্ভোগ। এদিকে ভোলা, মৌলভীবাজার ও রাঙ্গামাটিতে পরিস্থিতির উন্নতির দিকে। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। কুমিল্লার বন্যা পরিস্থিতি আরো ভয়াবহ অবনতির দিকে যাচ্ছে। গোমতী নদীতে পানি বাড়তে থাকায় বাঁধের অন্তত 29টি স্থানে ফাটল দেখা দিয়েছে। এতে অন্তত 270টি গ্রাম প্লাবিত হয়েছে। ভাঙন কবলিত গ্রামের অন্তত 30,000 পরিবার আশ্রয় নিয়েছে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। দুর্গত এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হলেও এখন সেগুলো নিরাপদ নয়। স্কুল কোনো জায়গা দিতে আসে না, আমরা স্টেশন পরবাস থাকতেছি বাচ্চা লইয়া। এখানে প্রকৃতভাবে দরকার এখন নৌকা অথবা বোট, যেভাবে পারেন এখানে এই এলাকায় নৌকা নিয়ে আসতে হবে। নোয়াখালীতে মোট 826টি কেন্দ্রে আশ্রয় নিয়েছে প্রায় 1.5 লাখ বানভাসী। ব্যক্তি উদ্যোগ ছাড়াও সরকারি ও বেসরকারি বিভিন্ন সংগঠন বানভাসী মানুষের মাঝে খাবার ও পানি বিতরণ করছে। পানিতে ঘরবাড়ি সব ডুবে গেছে, সেই জন্য আমরা এখানে মহিলা কলেজে আসছি। আমরা ভালো আছি, আমরা খাবার দাবার পাইতেছি, আমাদের কোনো সমস্যা হইতেছে না। ব্রাহ্মণবাড়িয়ার গত 48 ঘন্টায় আখাউড়ার হাওড়া নদীর পানি 35 সেন্টিমিটার থেকে কমে বিপদসীমার 57 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বন্যার পানিতে বিভিন্ন স্থানে সড়ক ও বাঁধ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এদিকে টানা 10 দিন পর উপকূলীয় জেলা ভোলায় কমতে শুরু করেছে জোয়ারের পানি। পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও বন্যার পানি গত 24 ঘন্টায় মেঘনার দৌলত খান পয়েন্টে 36 সেন্টিমিটার এবং তজুমুদ্দিন পয়েন্টে বিপদসীমার 57 সেন্টিমিটার উপরে প্রবাহিত হয়েছে। দুর্গত এলাকায় খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। ঘরের ভিতরে পানি উঠতে গেলে ঘরে কোনো রান্না বান্না করা যায় না। আমরা যেন আজকে কতদিন জ্বরে পানিতে ডুবে রয়েছি, কোনো আমার ঘরে কোনো এলাকা নাই না, সরকারে কোনো আমার ঘরে কোনো কিছু সাহায্য করে না। মৌলভীবাজারের 7টি উপজেলার 1টি পৌরসভা ও 48টি ইউনিয়নে 3 লক্ষাধিক মানুষ পানিবন্দী রয়েছে। জেলার 84টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন প্রায় 10,000 মানুষ।
কিভাবে খাইমু আর কিভাবে চলমু একমাত্র কেউ কইতে হয় না খাল্লা ছাড়া। খাইতে পারতাম না, বাজার করতে পারতাম না, পানিলে আটা যান না, বড় কষ্ট মাঝে আছি আমরা। গত 2 দিন বৃষ্টিপাত না হওয়ায় রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে। তবে প্লাবিত হওয়া কিছু গ্রামে এখনো বন্যার পানি রয়ে গেছে। এদিকে সকাল 8টায় খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের 16টি গেট। পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছে যাওয়ায় 6 ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে গেটগুলো। ফারজানা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে নতুন করে কোনো এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা নেই বলে আশ্বস্ত করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান। রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। এদিকে আগামী 24 ঘন্টায় পরিস্থিতির উন্নতির আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। নূপুর মাহমুদকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুল মোহনা। ফেনী সহ বন্যা কবলিত জেলায় পরিস্থিতি উন্নতির দিকে। নতুন করে কোনো এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা নেই বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান। বন্যা পরিস্থিতি নিয়ে রোববার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। সরকার থেকে এবং ব্যক্তিগত পর্যায় থেকে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো থেকে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ মজুদ রয়েছে। এক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। সমন্বয়হীনতার খবর আমাদের কাছে আসেনি। জেলা প্রশাসকগণ এবং স্থানীয় সেনাবাহিনী যারা কর্মরত রয়েছেন, তারপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা রয়েছেন, তারা ওখানে একসাথে সমন্বয় করে কাজ করছেন। কোথাও সমন্বয়হীনতার কোনো খবর আমাদের কাছে আসেনি এ পর্যন্ত। দেশের সব দুর্গত জেলায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুত আছে জানিয়ে তিনি 11 জেলায় বরাদ্দের চিত্র তুলে ধরেন। পানি নেমে যাওয়ার পর পানিবাহিত রোগের প্রাদুর্ভাব নিয়ে সবাইকে আগাম সতর্ক থাকার পরামর্শ দেন সচিব। পানি নেমে যাওয়ার পরেই অনেক সময় পানিবাহিত রোগের প্রাদুর্ভাব ঘটে থাকে। এই ব্যাপারে আমরা সতর্ক করেছি এবং প্রত্যেককে নিরাপদ পানি ব্যবহার করার জন্য অনুরোধ করেছি এবং এক্ষেত্রে গবাদি পশু থেকে শুরু করে সবাই যাতে নিরাপদে থাকে সে ব্যাপারে আমরা প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি। এর আগে সাংবাদিকদের সার্বিক পরিস্থিতি নিয়ে ব্রিফ করেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী মেহেদী হাসান। গত 24 ঘন্টায় পূর্বাঞ্চলীয় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলার ভারতীয় ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চলে এবং ত্রিপুরা প্রদেশের অভ্যন্তরীণ অববাহিকাগুলোতে বৃষ্টিপাত কমায় পানি নামছে বলে জানান এ আবহাওয়াবিদ। উত্তর পূর্বাঞ্চল, দক্ষিণ পূর্বাঞ্চলে নদ নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে। আমাদের যদি বিগত 24 ঘন্টায় আমরা দেখি যে ফেনী, কুমিল্লা এবং তার যে উজানে ভারতের ত্রিপুরা অংশে ভারী বৃষ্টিপাত উল্লেখযোগ্য পরিমাণে হয়নি। ফলে ত্রিপুরার দেশের উজান এবং ত্রিপুরাতেও নদ নদীর পানি সমতল কমছে এবং ফেনী এবং কুমিল্লার নদ নদীর পানি সমতল বর্তমানে কমার দিকে আছে। আগামী 24 ঘন্টায় ফেনী জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলেও জানায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশকে কাবু করতে বন্যার পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিলেও গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে দ্রুত উদ্যোগ নেয়ার আহ্বান জানান তিনি। এদিকে ভারত বাংলাদেশের ৪৫ লাখ মানুষকে বন্যায় ক্ষতিগ্রস্ত করেছে অভিযোগ করেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ হোসেন। সাইফুল রিপনের প্রতিবেদন। বন্যার্তদের পাশে দাঁড়াতে কেন্দ্রীয় তহবিল করে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার বিষয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। বন্যার্তদের সহায়তায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে ত্রাণ কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত এখানে ত্রাণ সংগ্রহ করা হবে। হঠাৎ করে সুইচ গেট খুলে দেওয়া এবং বাংলাদেশের মানুষ ভেসে যাওয়া এটি উচিত ছিল আমাদের পার্শ্ববর্তী দেশে। এটা যথাসময়ে অবহিত করা, যেটা ওনারা করেন নাই এবং আমাদের ৪৫ লক্ষ লোক আজকে পানিবন্দী হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন। এদিকে সিলেটে জেলা ও মহানগর বিএনপির মতবিনিময় সভায় অংশ নিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত। জানতে যে পানিগুলো আসে তার বেশিরভাগই আসে ভারত থেকে। বারবার কথা বলা হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন সরকার এসছেন, এসে কথা বলেছেন যে তারা এই পানির সমস্যার সমাধান করার জন্য বিশেষ করে আপনার যে ৫৪টি অভিন্ন নদী রয়েছে সেই অভিন্ন নদীগুলোর পানির বন্টনের ব্যাপারে দুর্ভাগ্যজনক ভাবে আজ পর্যন্ত সেটার সমাধান হয়নি। এটা এক ধরনের একটা অস্ত্র তারা ব্যবহার করতে পারেন যে কোনো সময়, যেটা দিয়ে বাংলাদেশকে একটু কাবু করে রাখা যায়।
গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরুর আহ্বানও জানান মির্জা ফখরুল। নির্বাচন কমিশন, প্রশাসন এবং আপনার অন্যান্য জায়গায় যে সংস্কার করা দরকার সেই সংস্কারগুলো করে তারা একটা অতি দ্রুত একটা একেবারেই নিরপেক্ষ নির্বাচন, অবাধ নির্বাচনের ব্যবস্থা তারা করবেন। সেই নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের দ্বারা নির্বাচিত একটি পার্লামেন্ট এবং একটি সরকার গঠন হবে বলে আমরা প্রত্যাশা করি। উইল কোঅপারেট, আমরা সহযোগিতা করব, তবে রাজনৈতিক দলগুলোকে অবশ্যই আস্থার মধ্যে নিয়ে তাদের সঙ্গে কথা বলতে হবে, সংলাপ করতে হবে। যারা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। কিছু জায়গায় গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করছে, এরা কেউ বিএনপির লোক নাই মনে করি না, এরা নিশ্চয়ই সন্ত্রাসী, দুর্বৃত্ত। আমার অনুরোধ থাকবে আপনাদের সকলের কাছে তাদেরকে ধরিয়ে দিন, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। সাইফুল রিপন, দেশ টিভি।